আজ 5ই ডিসেম্বর 2025 সাল, বিদায়ের শেষ লগ্নে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে কাইগ্রাম বাজারে আজকের যে পথসভা হচ্ছে, এখানে যে ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যানারের মধ্যেই পরিবর্তন সংকল্প পথসভা, পরিবর্তন সংকল্প পথসভা। এই পরিবর্তন সংকল্প পথসভা আজকে করতে হচ্ছে, তার প্রেক্ষাপট অবশ্যই আমরা ব্যাখ্যা করব। আমার বক্তব্যের শুরুতে আমি দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র বলতে চাই। কচ্ছল পূরিত লোচন ভারে, নপুযুগ শোভিত মুক্তার হারে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী সরস্বতীকে স্মরণ করে আজকের এই পথসভায় বক্তব্য রাখতে চলেছে। এই কারণে আমরা যে বক্তব্য রাখি, এই বক্তব্য রাখাটাও একটা প্রতিভা বিকশিত করবার জন্য এই মঞ্চকে ব্যবহার করা। আমার পূর্ববর্তী বক্তা উৎপল ঘোষ যে বক্তব্যটা রাখলো, আমি তাকে অভিনন্দন জানাই। এই কারণে আমি প্রেরণা জুগিয়েছি আমার এই মণ্ডলের কার্যকর্তাদের, যে তোমাদের সাহস করে মাইক্রোফোনের সামনে আসতে হবে। প্রথম অবস্থায় ভুল ভ্রান্তি হতে পারে, ত্রুটি হতে পারে, কিন্তু এইভাবে বলবার অভ্যেসটাকে তৈরি করে আগামী দিনে এই উৎপল ঘোষী, আর একটা দেবপ্রসাদ চৌধুরী তৈরি হবে, আর একটা রাজীব ভৌমিক তৈরি হবে। এইভাবে আমি এদের নাম এই জন্য নিলাম, এদেরকে প্রেরণা জাগানোর জন্য। দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র দিয়ে সূচনা করে আমি ওকে উৎসাহিত করলাম। ওর সঙ্গে আমাদের মন্ডল সভাপতি এবং সাধারণ সম্পাদক কবির মল্লিক, আমাদের শ্রদ্ধেয় উজ্জ্বলদা, সম্পাদক মন্ডলীর আরো অন্যান্য সদস্য বৃন্দকে আমি শুভেচ্ছা জানাই। আর কাইগ্রাম বাজারে বিভিন্ন ব্যবসায় কর্মরত যে সমস্ত মানুষ ব্যস্ত রয়েছেন, তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই। এবং যান্ত্রিক যোগাযোগ মাধ্যমে আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, এটা অঞ্চলের পার্শ্ববর্তী বাড়ির কর্মরতা মা ও পিতৃস্থানীয়দের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই। তৎসহ পথ চলতি বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা মন্ডলী, সেই ক্রেতা মন্ডলীদেরকেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং তাদের পূর্ণ সুস্থতা কামনা করি। দেবী সরস্বতীর মন্ত্র উচ্চারণ করলাম। এখানে এই বাজারে আমি জানি হিন্দু মুসলমানের মিলিত এই বাজার, এখানে মুসলিম ক্রেতা আছে, বিক্রেতা আছে, বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিম ভাইরাও আছেন। তাদের উদ্দেশ্যেও আমি একটি লেখা, যে লেখাটি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই লেখাটি হচ্ছে মোহাম্মদের আপন খুল্ল তাত উমর বিন ই হাসান একজন গোঁড়া হিন্দু ছিলেন।
এবং শৈব ছিলেন। তিনি বিখ্যাত কবিও ছিলেন। শিবের বর্ণনা করে অনেক কবিতা ও গান রচনা করেছেন। তারই মধ্যে একটি শায়ের উল উকুল গ্রন্থে স্থান পেয়েছে। সেই কবিতার বঙ্গানুবাদ কি বলতে চেয়েছেন? সেই কবিতার বঙ্গানুবাদ এটাই বলতে চেয়েছেন, সারাটি জীবন যে মানুষ হয় পাপ অধর্মে করেছে ক্ষয়, সেও হবে যে ক্ষমার যোগ্য, তবে যদি অনুতপ্ত হয়। শুধু একবার শুদ্ধ চিত্তে নেয় যদি সে মহাদেবের নাম, সব পাপ হতে মুক্ত সে যদি শিবলিঙ্গে করে প্রণাম। হে দেবাদিদেব, লহ এ জীবন, বিনিময়ে শুধু একটি বার নিয়ে চলো মোর ভারতবর্ষের তীর্থ শ্রেষ্ঠ এ দুনিয়ার। কি বুঝলেন? হযরত মুহাম্মদের ক্ষুণ্ণতা তো তিনি এই কথা তার কবিতার মধ্যে লিপিবদ্ধ করেছেন। আমি আরেকটি কথা বলি, ও দিনে হিজাজি কে বেবাক বেরা, এও একজন মুসলিম কবি। ও দিনে हिजाजी के बेबक बेरा, कसमल पे ठहरा, तैर जिसने सातों समुंदर पार होके, वो डूबे एक गंगा के दाहनों में आकर। मौलाना मोहम्मद आली, मौलाना मोहम्मद आली আজ থেকে প্রায় 1400 বছর আগে তার এই উর্দু ভাষায় এই কবিতার মধ্যে তিনি গোটা দুনিয়ার মানুষের কাছে এবং ভারতবাসীর কাছে তিনি বার্তা দিয়েছেন যে যে ইসলামের যুদ্ধ জাহাজ বিগত কয়েকশো বছর ধরে এই ভারতবর্ষের শাসন ক্ষমতায় থেকেছে, মুসলমানদের শাসন ক্ষমতা, তার পরবর্তীকালে 200 বছরের ব্রিটিশ বেনিয়ার শাসন ক্ষমতা এই ভারতবাসীর উপর দিয়ে চলেছে। তাই মৌলানা মোহাম্মদ আলী তার কবিতার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন, হে দুনিয়ার মুসলিম সমাজের মানুষদের কাছে তিনি এই বার্তা দিয়েছেন যে এই ভারতবর্ষের সমুদ্র ঘেরা, নদী পথ ঘেরা এই যে মানচিত্র, সারা ভারতবর্ষের 7 সমুদ্র পার হয়ে তারা এসে থমকে দাঁড়ালো কোথায়? এই গঙ্গার সংকীর্ণ কিনারায়। তার মানে শাশ্বত সনাতন ধর্মের হিন্দুদের যে ভাবাবেগ, হিন্দুদের যে পরম্পরা, হিন্দুদের যে সহিষ্ণুতা, বড় ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, এই যে ভারতীয় পরম্পরাকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন তার সেই কবিতার মাধ্যমে। ब्राहुजी देखो तनसाई, गिनी गाल गहरा कहे गया, कितनी दूर दिलंदा है, कितनी दूर दी सोच है, ये तो सच्चा फिलोसोफर है। এটা কার কথা জানেন? কি করে জানবেন? কে ব্যাখ্যা করেছে? কোন নেতার কাছে শুনেছেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যে উর্দু ভাষায় যে কবিতাগুলো বললাম, উর্দু ভাষায় এখন যেটা বললাম, এই উর্দু ভাষায় ব্যক্ত করেছেন পাকিস্তানের লাহোরের লক্ষ লক্ষ মুসলমানের আবেগ। আবেগ বেরিয়ে এসেছে।
তারা আবেগ সামলাতে না পেরে তারা আমাদের প্রয়াত ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী, বিশ্বের 1 নম্বর পুরুষ, 1 নম্বর রাষ্ট্রনেতা, সেই অটল বিহারী বাজপেয়ী যখন এনডিএ জোটের সরকারের তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি লাহোর যাত্রা করেছিলেন। আপনাদের অতীতের স্মৃতি মন্থনের মাধ্যমে আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই। ফিরে যান 1999 সালের সেই দিনের কথা, যেদিন অটল বিহারী বাজপেয়ী তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নওয়াজ শরীফের আহ্বানে লাহোর যাত্রা করেছিলেন। সেই লাহোর যাত্রার মুখ্য উদ্দেশ্য ছিল, তিনি চেয়েছিলেন সারা পৃথিবীর মধ্যে ভারতীয় রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা করবার পরিকল্পনা নিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। তাই নওয়াজ শরীফের আহ্বানে তিনি লাহোর বাস যাত্রা করেছিলেন। তাদের সঙ্গে আত্মিক সম্পর্ক সুদৃঢ় করবার জন্য পররাষ্ট্র নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেছিলেন নওয়াজ শরীফকে, এবং তাদের সঙ্গে বাণিজ্যিক ক্ষেত্রে এবং তাদের সঙ্গে আত্মিক সম্পর্ক স্থাপনের জন্য তিনি প্রচেষ্টা নিয়েছিলেন। বাস যাত্রার মাধ্যমে লাহোরের মানুষকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন। তাই সেই লাহোরের মঞ্চে অটল বিহারী বাজপেয়ীকে দেখবার জন্যে লক্ষ লক্ষ পাকিস্তানের মুসলিম সমাজের মানুষ আছড়ে পড়েছিল। 10 লক্ষের উপরে মানুষ সেখানে অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য শুনতে এসেছিলেন। ভাবতে পারেন উনি কেমন মহাপুরুষ। অটল বিহারী বাজপেয়ীকে দেখতে এসে লাহোরের মুসলিম সমাজের মা বোনেরা, শিক্ষিত সমাজ সেদিন তাদের ভাষায় তাদের আবেগ সামলাতে না পেরে তারা এই ব্যক্ত করেছেন, ब्राजी देखो तंसाई गिनी गाल गया कह गया कितनी दूर की सोच है ये तो सच्चा फिलोसफर है। এর বাংলা অনুবাদ কেউ করতে পারবেন? আমি জানি কেউ পারবেন না। এর বাংলা অনুবাদ অটল বিহারী বাজপেয়ীর সফর সঙ্গী ছিলেন বিখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার। কুলদীপ নায়ার ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সফর সঙ্গী। তো কুলদীপ নায়ার এই যে আরবি ভাষায় অটল বিহারী বাজপেয়ীকে যে সম্বোধন করেছেন তার বাংলা তর্জমা জানবার জন্য লাহোরের সাংবাদিকদের কাছে, উচ্চ শিক্ষিত কিছু মানুষের কাছে জানতে চেয়েছেন যে এর মানে কি। তারা ব্যাখ্যা করেছেন যে অটল বিহারী বাজপেয়ীকে আগামী পৃথিবীর রাষ্ট্র নেতা হিসেবে এবং বিশ্ব পরিচালনা করবার জন্য রাষ্ট্র নায়কের শিরোপা দিয়েছেন অটল বিহারী বাজপেয়ীকে। তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের সেই মঞ্চের আশেপাশে ঘোরাফেরা করা উচ্চ শিক্ষিতা একজন মহিলা ডক্টর, তিনি আবেগ সামলাতে না পেরে ওই সাংবাদিকের সামনে তিনি বলে ফেললেন, मैंने वाजपेयी जी के साथ शादी करना मांगता है। भारतीय जो परंपरा है, भारतीय कृष्टि संस्कृति है और वाजपेयी जैसे इंसान है, इनके साथ शादी करके संपर्क दृढ़ और सुनिश्चित करने का प्रयास लिया था। ये পাকিস্তানের একজন উচ্চ শিক্ষিত মহিলা ডক্টর এই উক্তি করেছিলেন। আর যে কুলদীপ নায়ার বিজেপিকে জল কাল না দিয়ে জল খায় না, যে কুলদীপ নায়ার
বিজেপিকে গাল না দিয়ে জল খায় না, সেই কুলদীপ নায়ার পাকিস্তানের মাটিতে লক্ষ লক্ষ মানুষের সেই আবেগ তিনি লিপিবদ্ধ করতে বাধ্য হয়েছেন। আমি পেলাম কোথা থেকে? আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন কার্যকর্তা, আমি জানি না কতক্ষণ পর্যন্ত পারমিশন আছে আমাদের এই পথসভা। যাই হোক, যেটুকু সময় আছে তার মধ্যে আমার বলতে তো অনেক ইচ্ছে করছে। আমি অনেকক্ষণ 2-4 ঘন্টা আমার বলবার মতো ক্যাপাসিটি আছে। এত তথ্য প্রমাণ সাপেক্ষ বক্তব্য রাখার মতো আমি ক্ষমতা রাখি। এটাই হচ্ছে দেবী সরস্বতীর আশীর্বাদ, দেবী সরস্বতীর আশীর্বাদ। তাই আমি এইভাবে গুছিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখার ক্ষমতা রাখি। অটল বিহারী বাজপেয়ী এই প্রসঙ্গ আমি উল্লেখ এই কারণে করলাম, এখনো পর্যন্ত বহু মানুষের মনের মধ্যে দ্বিধা সংকোচ যে আজকের পশ্চিম বাংলার যে বাতাবরণ চলছে, রাজনৈতিক বাতাবরণ কি চলছে? রাজনৈতিক বাতাবরণ এসআইআর চলছে। এসআইআর অর্থাৎ ভোটার লিস্টের সংশোধনী প্রক্রিয়া নির্বাচন কমিশনারের উদ্যোগে আজকে এসআইআর হচ্ছে। এই এসআইআর এর মাধ্যমে শুদ্ধিকরণ, ভারতবর্ষের প্রকৃত নাগরিক যারা তাদের আইডেন্টিফাই এবং তাদের ভোটার লিস্টে নাম নিযুক্তিকরণ এবং স্বচ্ছতা নিয়ে আসবার জন্য এই এসআইআর প্রক্রিয়া চালু করেছেন। আমি এখানকার তৃণমূল কংগ্রেসের যদি কোনো নেতা আমার কণ্ঠস্বর তার কানে যায়, আমি তার উদ্দেশ্যে বলছি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কোন নেতার কানে যদি আমার কণ্ঠস্বর পৌঁছায়, আমি তার উদ্দেশ্যে বলছি যে আজকে প্রমাণ হয়ে গেছে এই এসআইআর এর কতটা প্রয়োজনীয়তা ছিল। আজকে এসআইআর 50 লক্ষের ওপরে নাম বাতিল হয়ে গেছে ইতিমধ্যেই। 1,20,00,000 কাছাকাছি নাম বাতিল হবার মতো বিশেষ করে এই পশ্চিম বাংলায় সম্ভাবনা প্রবল আছে। তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাগলের মতো প্রলাপ বকতে আরম্ভ করে দিয়েছেন। এসআইআর চালু হবার আগে যে নোটিফিকেশন এসেছে এই রাজ্য সরকারের প্রশাসনিক বিভাগে ডিএম থেকে এসডিও, এসডিও থেকে ডিএম সমস্ত বিভাগে যে নোটিফিকেশন এসেছে সেই নোটিফিকেশনের মাধ্যমে বার্তা দিয়েছে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত এসআইআর কমপ্লিট করতে হবে। এই এসআইআর কমপ্লিট করতে করতে ধাপে ধাপে আজকে এমন জায়গায় এসে পৌঁছেছে আপনারা কল্পনা করতে পারবেন না। আমি তৃণমূল কংগ্রেসের নেতাদের ডেকে ডেকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের শ্রদ্ধেয় নেতা, পশ্চিম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে যে হারিয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বাই ইলেকশন অর্থাৎ উপনির্বাচনে তিনি ভবানীপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় জেতেনি। বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষের কাছে এই উপনির্বাচনেও হেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রমাণ হয়ে গেছে আজকের এসআইআর এর যে তথ্য সামনে এসেছে গতকাল রাত্রি 2টোর সময়। গতকাল রাত 2টোর সময় আর বাংলার একটি প্রতিবেদন দেখছিলাম। সেই প্রতিবেদনে প্রমাণ 41,000, সংখ্যাটা মনে রাখুন, 41,495 জন এনুমারেশন ফর্ম নিয়েছেন, তারা রিসিভ করেছেন। কিন্তু এই 41,495 ফর্ম ফিল আপ করে নির্বাচন কমিশনারের দপ্তরে অর্থাৎ উক্ত এলাকার যে বিএলও আছে সেই বিএলওরা আজকের ডেট পর্যন্ত জমা দিতে পারেনি। তাহলে আমার প্রশ্ন, এই যে ভুতুরে ভোট 41,495 জন, তার মধ্যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন। তিনিও ফর্ম নিয়েছেন। সেই ফর্ম নিয়ে কিন্তু আজকের পর্যন্ত তিনি এখনো জমা দেননি। প্রথমে তো নাটক করলেন, আমরা এসআইআর হতে দেব না। ওনার ভাইপো যুবরাজ হম্বি তম্বি করে এমন কাণ্ড ঘটালেন, বললেন আমি 10 লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশনারের অফিস ঘেরাও করব। দিদি তো স্টেজের মধ্যে নেচে নেচে বলছে আমি মানি না, এসআইআর আমি হতে দেব না, একজনের নামও আমি বাতিল হতে দেব না। অনেক হম্বি তম্বি করলেন। আর ওনার দলের নেতা মন্ত্রীরা চন্দ্রিমা ভট্টাচার্য থেকে আরম্ভ করে মদন মিত্র পর্যন্ত এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে। আর দিদি নাটক করছেন আমি এসআইআর হতে দেব না একদিকে বলছে, আর অপর দিক দিয়ে তিনি এসআইআর এর ফর্ম নিয়ে ফিল আপ না করে তিনি জমা না দিয়ে তিনি কি বার্তা দিতে চাইছেন? গভীর ষড়যন্ত্র করা হয়েছে এই এসআইআর কে বন্ধ করবার জন্য। কলকাতার রাজপথে আপনারা দৈনিক দেখতে পাচ্ছেন বিএলওর নাম দিয়ে ভেকধারী, বিএলওর অ্যাসিস্ট্যান্ট, শিক্ষক, তার বন্ধু, কোন মহিলা, তিনিও বলছেন যে আমি বিএলও নই, বিএলওর বন্ধু, আমি দায়িত্ব পালন করতে এসেছি, আমি তাদের পাশে দাঁড়াতে এসেছি। কিন্তু এটা বলছে না যে পশ্চিম বাংলায় যে 2 কোটির ওপরে মুসলিম অনুপ্রবেশ আর রোহিঙ্গাদের দাপাদাপি আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। সীমান্তবর্তী জেলাগুলো, আপনারা আমার কথা মানতে হবে না, দৈনিক আপনার হাতের মুঠোর মধ্যে মোবাইল ফোন রয়েছে, অর্থাৎ গোটা দুনিয়া আপনার হাতের মুঠোর মধ্যে। তো আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন বাংলাদেশি অনুপ্রবেশ আর এই রোহিঙ্গার দল কেমন ভাবে কাতারে কাতারে
আজকে তারা পশ্চিমবাংলা ছেড়ে চলে যাচ্ছে। এরই ফলশ্রুতি এই যে দিদির কেন্দ্র ভবানীপুর কেন্দ্রে 41,495 যে এনুমারেশন ফর্ম নিয়েছিল, রিসিভ করে সেগুলো ফিল আপ করে জমা দেওয়ার সাহস পায়নি। আর ফিরহাদ হাকিম উনি তো বলতেন ওটা নাকি মিনি পাকিস্তান। আর সেই মিনি পাকিস্তানে মমতা ব্যানার্জি বৈতরণী পার হবার জন্য ভবানীপুরে তিনি উপনির্বাচনে দাঁড়িয়ে উনি যে জেতেননি তার প্রমাণ দিয়ে দিলাম। এরা কারা? এই যে 41,495 জন ফর্ম ফিল আপ করেনি, ফর্ম ফিল আপ করতে ভয় পেয়েছে, কারণ তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র নেই। তারা প্রাণের দাহায় তারা দেশ ছেড়ে চলে গেছে। আপনারা দৈনিক দেখতে পাচ্ছেন যে হাজারে হাজারে মানুষ আজকে সীমান্তবর্তী জেলাগুলো খালি করে দিচ্ছে। এটাই হচ্ছে এসআইআর এর জ্বলন্ত দৃষ্টান্ত। তাই দিদি আশারি বিচারি কান্নাকাটি করছেন, ওনার নেতারা আস্ফালন করছেন। শুভেন্দু অধিকারীর কোন সভা জনসভা করতে দিচ্ছেন না, প্রশাসনিক ভাবে তাকে আটকানোর ব্যবস্থা হচ্ছে। ইতিমধ্যেই 103টে ওনার মিটিং পারমিশন দেয়নি। প্রত্যেকটা ক্ষেত্রে হাইকোর্ট থেকে শুভেন্দু অধিকারীকে পারমিশন নিয়ে এসে মিটিং করতে হচ্ছে। কেন? আপনি একজন সাংবিধানিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আপনি কেন বিরোধী রাজনৈতিক দলের নেতার সভা সমাবেশ মিছিল মিটিং এগুলোকে আপনি আটকে দেবেন? আপনাকে এই পাওয়ার কে দিয়েছে? উনি কাজওয়ারি করে এইসব শুভেন্দু অধিকারী সমস্ত জনসভাগুলোকে, তার কর্মসূচিগুলোকে বানচাল করে দেওয়ার চেষ্টা করছেন। তার কারণ শুভেন্দু অধিকারী আজকে ভারতবর্ষ নয়, আজকে পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষের রাজনীতির আকাশে একজন নয়নমণি, হিন্দু হৃদয় সম্রাট। শুভেন্দু অধিকারীকে থামানো যাচ্ছে না। বহু কাণ্ড করে শুভেন্দু অধিকারীকে আটকানো যাচ্ছে না। তাই দিদি পাগলের মতো প্রলাপ বকছেন। এই যে আমাদের এই যে সংকল্প পরিবর্তন ও সংকল্প যে সভা হচ্ছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমাকে একটু অন্যদিকে যেতে হবে। যে প্রসঙ্গে বলছিলাম এবার আমি একটু অন্য প্রসঙ্গে যাব। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত 14 বছরের রাজনৈতিক ভ্রষ্টাচার, দুর্নীতিতে সীমাহীন, আকণ্ঠ নিমজ্জিত ওনার পুলিশ বিভাগ থেকে আরম্ভ করে সমস্ত আমলাতান্ত্রিক যে ব্যবস্থা, সেই আমলাতান্ত্রিক ব্যবস্থা আজকে চৌর্যবৃত্তিতে আজকে সমস্ত সীমা অতিক্রম করে আজকে উনি সব শিখরে উঠে গেছেন। তাই ওদের বিগত 14 বছরের ইতিহাস যদি আমি একটা একটা করে বলতে আরম্ভ করি, আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়বেন, আপনাদের ধৈর্য থাকবে না। আমার কাছে এত তথ্য আছে, এত প্রমাণ আছে। এই দিদির কুকীর্তি, দিদির ভ্রষ্টাচার, দিদির দুর্নীতি, নোংরা রাজনীতির চলন্ত উদাহরণ আপনাদের কয়েকটি দিয়ে যাব। আপনাদের স্মরণ করিয়ে দিই ওনার নোংরা রাজনীতির নমুনা। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে কামদুনির যে স্কুল ছাত্রী, একটি মেয়ে, তার উপরে পৈশাচিক মধ্যযুগীয় বর্বরতার মাধ্যমে সেই মেয়েটিকে জরাসন্ধকে যেভাবে চিড়ে দিয়েছিল,
দুই ঠ্যাং ধরে সেই রকম ভাবে সেই ছাত্রী ঠ্যাং ধরে চিরে দিয়ে তাকে ধর্ষণ করে এক মধ্যযুগীয় নির্মম অত্যাচার করে সেই মেয়েটিকে মেরে ফেললো। তার পরবর্তীকালে কোর্ট আদালত অনেক দূর গড়িয়েছে, কিন্তু আজও পর্যন্ত তার সুবিচার পায়নি, তার সুবিচার ভয় পায়নি। তার পরবর্তীকালে পার্কস্ট্রিটের ঘটনা, ওরকম তো ছোটখাটো ঘটনা হতেই পারে। আরজিকরের কাণ্ড, অভয়া কাণ্ড, বকটুয়ের কাণ্ড, মুসলিম দ্বারা তৃণমূলকে মেরে ফেললো। বকটুয়ের ঘটনা, একসঙ্গে 10 থেকে 11 জন শিশু সমেত ক্রোধের বশবর্তী হয়ে বকটুয়ের ঘটনা, নালিকুলির ঘটনা, দেগঙ্গার ঘটনা, বারাসতের ঘটনা, কাটোয়ার মহিলার উপরে অত্যাচার, রানাঘাটের 70 বছরের এক বৃদ্ধার উপরে ধর্ষণ এবং নিপীড়নের ঘটনা, এই রকম ভাবে অজস্র ঘটনা আছে। ভারতীয় জনতা পার্টির ইতিমধ্যেই এ পর্যন্ত প্রায় 350 বিজেপি কর্মীকে নির্মম ভাবে অত্যাচার করে খুন করে তারা ভোট বৈতরণী পার করেছেন। আমার পূর্ববর্তী বক্তা উৎপল ঘোষ বলছিল যে পঞ্চায়েত নির্বাচনে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে এক প্রহসনের রাজনীতি হয়েছে, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে এক প্রহসনের রাজনীতি হয়েছে। ভারতীয় জনতা পার্টি নির্বাচিত সদস্য আমার বাড়ি পুটসুরি পঞ্চায়েতের মধ্যে পুটসুরি গ্রামের আমার 3 জন বিজয়ী প্রার্থী, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি। 21-এর পরে নির্মম ভাবে বহু বিজেপির কর্মীকে ঘর ছাড়া করেছে, আমাদের কার্যালয় ভেঙে গুড়িয়ে দিয়েছে, এত কিছু নোংরামি করেছে। এত কিছু নোংরামি করার পরেও তার দলের এই ভোঁধরা সাংবাদিক আছে, ভোঁধরা কোনার পেটুয়া কিছু সাংবাদিক আছে, এখনো পর্যন্ত ওনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। সে ঘুরে বালি, কারণ আজকের যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে মেরুকরণের রাজনীতির দিকে অগ্রসর হচ্ছে, শুভেন্দু অধিকারীর বরিষ্ঠ নেতৃত্বের ওপর ভরসা করে আজকে ভারতীয় জনতা পার্টি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী যেখানে যেখানে যাচ্ছে জনসমুদ্রের চেহারা নিচ্ছে, জনসমুদ্রের চেহারা নিচ্ছে। এটাই হচ্ছে আজকের মানুষের সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মধ্যে আবেগ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। আপনারা দৈনন্দিন সংবাদ মাধ্যম এবং মোবাইলের মাধ্যমে আপনারা দৈনিক এই ঘটনা দেখতে পাচ্ছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে আমার এখানকার স্থানীয় যে সমস্ত মুসলিম ভাই বন্ধুদের যে উদ্দেশ্যে আমি যে কবিতা আবৃত্তি উর্দু ভাষায় এই বিষয়গুলো বললাম, আপনারা কল্পনা করতে পারবেন না আজকের দিনেও বহু শুভবুদ্ধি সম্পন্ন দেশপ্রেমী জাতীয়তাবাদে উদ্বুদ্ধ বহু মুসলিম সমাজের শিক্ষিত মা বোন আজকে মূল স্রোতে ফিরে আসছে ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায়। আজকে তারা হাজারে হাজারে যোগদান করছে, সিপিএম ছেড়ে, তৃণমূল ছেড়ে, কংগ্রেস ছেড়ে বহু শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন মুসলিম ভাই বোন মায়েরা আজকে ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় আজকে তারা অংশগ্রহণ করছে। একটা প্রবণতা তৈরি করেছে, একটা এমন প্রবণতা সৃষ্টি করেছে এই রাজ্যের এই যে সাংবাদিক কুল, যারা দিদির পা চাটলেই ব্যস্ত থাকে, সেই সাংবাদিক কুল
প্রতিটি পদে পদে দিদির গুণগান গেয়ে চলেছে। দিদি এসআইআর ফর্ম নিয়েছে, কোন এক মিডিয়া সেটা প্রকাশ করেছে, আর একটা মিডিয়া সেটাকে ধামা চাপা দিয়ে দিদির গুণগান করতে আরম্ভ করছেন। আর দিদির এই মিডিয়ারা কি করেছেন আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আমি দেবপ্রসাদ চৌধুরী, আমি ভারতীয় জনতা পার্টির একজন রাজ্য কমিটির মেম্বার। আমি বর্ধমান পূর্ব জেলার প্রাক্তন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি, পূর্বস্থলী 2 নম্বরের পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছি, আমি রাজ্য কমিটিতে কিষাণ মোর্চার দায়িত্ব পালন করেছি। এবং আজকে আমি আপনাদের কাছে আমার এই নিজের ডেজিগনেশন এই কারণে বললাম, অনেকে তো চিনবেন না আমাকে, আমাকেও মেরে ফেলার চক্রান্ত হয়েছিল। আমাকে একবার নয় কয়েকবার আমার উপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল। কারণ কি জানেন, আমার কণ্ঠস্বর, আমার বক্তব্যের যে গরিমা, আমার বক্তব্যের মধ্যে যে ভাষা প্রয়োগ এবং মানুষকে উদ্বুদ্ধ করার যে ভাষা, আমার কণ্ঠস্বর আটকে দেবার জন্য বহু ছলনা করেছে, বহু নাটক করেছে, কিন্তু আমাকে থামাতে পারেনি। তার কারণ আমি মনে করি, রাখে রাম তো মারে কোন, আর মারে রাম তো রাখে কোন। তো প্রভু রামচন্দ্রের প্রণাম মন্ত্র আমার বলা হয়নি, এই প্রসঙ্গেই মনে পড়ে গেল। প্রভু রামচন্দ্রকেও স্মরণ করা আমাদের নৈতিক কর্তব্য। তাই শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত বিবেকবান মানুষদের কাছে আমি সেই প্রণাম মন্ত্র বলতে চাই। নমঃ রাম রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে, নমঃ রাম রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে। এই যে প্রণাম মন্ত্র, এই প্রণাম মন্ত্রের মাধ্যমে আজকে গোটা ভারতবর্ষ রামময় হয়ে উঠেছে। তার মানে কি, আজকে ভারতবর্ষের রাজনীতির মানচিত্রে আপনারা জল করে দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টি আজকের যে প্রধানমন্ত্রী, আমাদের নয়নের মণি, আমাদের জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি, এদিকে রয়েছেন আমাদের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী, আর বর্তমান সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য, আমাদের বর্তমান পূর্ব জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু। এদেরকেও বিনম্র শ্রদ্ধায় আমি শ্রদ্ধাঞ্জলি জানাই। আর প্রভু রামচন্দ্রের এই কথা বলতেই আমার মনে পড়ে গেল যে ভারতবর্ষের রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি কোন এতি পেতি রাজনৈতিক দল নয়। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং সর্ব বৃহত্তম রাজনৈতিক দলের স্বীকৃতি অর্জন করেছে। তাই গিনেস বুক অফ ওয়ার্ল্ডে স্বর্ণাক্ষরে ভারতীয় জনতা পার্টির এই স্বীকৃতি আজকে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে স্থান পেয়েছে। তাই ভারতীয় জনতা পার্টিকে যারা থামাবার চেষ্টা করছে, যারা ভাবছেন দিদির সঙ্গে একটু পা চেটে যদি বিজেপির কিছু ক্ষতি করা যায়, মূর্খের স্বর্গে বাস করছেন। আপনারা বিজেপিকে চেনেন না। এই বিজেপি কি জিনিস এই 26-এ আপনারা বুঝতে পারবেন, আপনাদের করবে ফিনিশ। তার ব্যবস্থা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে। কোনো সম্ভাবনা নেই দিদির এই রাজ্যে পুনরায় মুখ্যমন্ত্রী হবার কোনো সম্ভাবনা নেই। যে প্রক্রিয়ায় এসআইআর চলছে, এটা যদি ঠিক মতো চলে 1,20,00,000 উপরে এখান থেকে ওই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ চলে যাবে। আর দিদির দুধের গাইরা
এরাই তো বাজিমাত করত। এদিকে তো ওই ভবানীপুর কেন্দ্রে এই যে 41,495, এরা কারা? এরাই সেই হারমাত, এরাই সেই রেল লাইনে পাথর ছোড়া। অপারেশন সিঁদুর হওয়ার পরে, সিএ ঘোষণা করার পর, এনআরসি ঘোষণা করার পরে যে বিভিন্ন রেল স্টেশনে পাথর ছোড়া হয়েছিল, ভারতীয় সম্পদ নয় ছয় করেছিল, এরাই তারা এই রোহিঙ্গা। আমি ভারতীয় কোন মুসলিম ভাইদেরকে আমরা দোষ দেব না। আর আমরা মনে প্রাণে চাই তারা মূল স্রোতে ফিরে আসুক। আপনারা পড়াশুনো করুন। আপনারা জানেন আমি যে বক্তব্য রাখছি, আমি কতগুলো মুসলমান নেতার সঙ্গে একই মঞ্চে প্রোগ্রাম করেছি। শাকিল আনসারী, আমাদের রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, মোহাম্মদ রাহাত হোসেন, হুগলিতে মোহাম্মদ রাহাত হোসেনের সঙ্গে আমাদের প্রয়াত নেতা তপন শিকদারের সঙ্গে এক মঞ্চ শেয়ার করে আমি বক্তব্য রেখেছি। এই কাইগ্রাম বাজারে নূর আলম, আপনারা খবর নিয়ে দেখবেন, নূর আলম ভাগরাবাড়ি তৃণমূল কংগ্রেস করেন। তিনি এই কাইগ্রাম বাজারে ওই ঘরটা হবার আগে, ঠিক এই ঘরটার পিছনে আমি বিজেপি এবং তৃণমূলের সঙ্গে জোটের যে ব্যবস্থা ছিল, তখন আমি ভাগরার ওই নূর আলমদার সঙ্গে একই মঞ্চে প্রোগ্রাম করেছি। আমি রাহাত হোসেনের সঙ্গে করেছি, আমি পচলায় বাদশাহ আলমের সঙ্গে প্রোগ্রাম করেছি। জনাব সেকেন্দার বক্ত, আপনারা নিশ্চয়ই জানেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন জনাব সেকেন্দার বক্ত, যার সঙ্গে বিজয়গড় কলেজে এক মঞ্চ শেয়ার করে আমি তার সঙ্গে মিটিং এ অংশগ্রহণ করেছি। এরকম অজস্র দৃষ্টান্ত আছে। এই কর্পোরেশন বাড়ি আমার সঙ্গে বহু জায়গায় মিটিং করেছে। হুগলি জেলায় হাজি মোহাম্মদ ইয়াসিন, একসঙ্গে আমরা বক্তব্য রেখেছি। আমি তৈরি করেছি আমার পার্শ্ববর্তী গ্রামের ইমান আলী শেখ, সিপিএম করত, সেই ইমান আলী শেখকে আমি নিজের হাতে তৈরি করেছি। সেও এখন মুসলিম সমাজের মধ্যে আমাদের এই পূর্বস্থলী উত্তর বিধানসভার 1 নম্বর মন্ডলের একজন কার্যকর্তা ইমান আলী শেখ। তুল্য ভরারপুরের আর একজন কার্যকর্তা লালটু শেখ। আজ যেমন উৎপল ঘোষ এখানে ভাঙাচোরা করে বক্তব্য রাখলো, সেই রকম লালটু শেখকে আমি কানপুর হাই স্কুলের একটি জনসভায়, সেও কাচুমাচু করছে, কিন্তু মনের মধ্যে তার একটা আবেগ। আমার বক্তব্য শুনছে, আমার সঙ্গে ঘুরছে যে দেবুরা এত সুন্দর বক্তব্য রাখে, আমি কেন পারবো না। আমি তাকে বললাম, লালটুকে, যে ভাই, তোমার মধ্যে সব কিছু প্রতিভা রয়েছে, তোমার যে কণ্ঠস্বর, তোমার যে গগনভেদী আওয়াজ, তোমার যে শরীর স্বাস্থ্য, তোমাকে আগামী দিনে বিজেপির নেতা রূপে আমি দেখতে চাই। তাই কানপুরের সেই সভায় আমি জোর করে লালটু শেখের নাম ঘোষণা করে দিয়েছি। আমি তাকে বললাম যে তুমি ভুল বলো, ঠিক বলো, কোনো চিন্তা নাই, কিন্তু আজকে এই হাজার হাজার মানুষের সামনে তোমাকে কিছু বলতেই হবে। সেই লালটু শেখ আজকে রাজ্য কমিটি থেকে তাকে আহ্বান করে সে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছে। তাহলে তারা যদি পারে, আপনারা কেন পারবেন না? আপনাদের মধ্যেও সেই একই প্রতিভা আছে। তাই আমি আপনাদেরকেও আহ্বান করছি, দ্বিধা সংকোচ ভুলে গিয়ে ভারতীয় জনতা পার্টির ছত্র ছায়ায় আসুন। এই রাজনৈতিক দলটা একমাত্র রাজনৈতিক দল, তারা শুধু দেশের কথা বলে, দেশের পরম্পরার কথা বলে, দেশের ইতিহাসকে মর্যাদা দেওয়ার কথা বলে। তাই ভারতীয় জনতা পার্টি, আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যে বিজেপি তো রামময় হয়ে গেছে গোটা ভারতবর্ষ, 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে।
আপনাদের কারো কাছে কোনো প্রমাণ আছে কোন রাজ্য থেকে কোন মুসলিম ভাই মা বোনদেরকে অত্যাচার করে আমাকে থামাতে হয়? কারণ আমি একটা এমন মেশিন, বলতে আরম্ভ করলে এর কোথায় যে ফুল স্টপ হবে আপনারা কেউ জানতেই পারবেন না। আমি অনর্গল বলতে পারি, তাই আমাকে থামাতে হয়। আমার পিছন থেকে পাঞ্জাবি ঝুল ধরে টেনে আমাকে থামাতে হয় যে দাদা সময় হয়ে গেছে, এবার থামুন। তা আমার অলরেডি ঘন্টা আমার বেজে গেছে, আমাকে থামাতে হবে। আমার আবেগ যে এইখানেই, যে কথাটা বলবো বলে বলা হয়নি, এই জায়গাতেই আমি বক্তব্য রেখে দিয়েছিলাম। এই 2024 সালের নির্বাচনের আগে অসীম সরকারের সমর্থনে সেদিনও প্রায় 1 ঘন্টা 20 মিনিটের উপরে বক্তব্য রেখেছি। ওই সময় এই হাজরাপুর মথুরার যে মোড়, সেখানেও বক্তব্য রেখেছি প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। এখানে আমার প্রবীর মল্লিক রয়েছে, শুটলো, ওর গ্রামে নিয়ে গিয়েছিল প্রচুর মানুষ, সেখানেও আমি বক্তব্য রেখেছি প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। তো সেদিনেও যে কথাটা বলেছি আজ পুনরায় উল্লেখ করছি, যে মিডিয়ার কথা বললাম না, দিদির 5টা মিডিয়া। আমি সেদিনেও বলেছিলাম 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি হারেনি, বিজেপি জিতেছে। প্রত্যেকটি সভায় আমি একটা দায়িত্বহীন ভাষায় বলেছি, আর আজকে আমার কথাটার মধ্যে কতটা সত্যতা ছিল সেই সত্যতার প্রমাণ দিলাম আপনাদের কাছে। এই কাই গ্রামবাসী, রাউত গ্রামবাসী, জনতা জনার্দনের সাথে আমি আজকে প্রমাণ দিলাম যে বিজেপি হারেনি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জিততে পারেনি। ভবানীপুর কেন্দ্র থেকে এই যে 41,495 আজকে এনুমারেশন ফর্ম নিয়ে তারা দেশ ছেড়ে চলে গেছে। এতেই প্রমাণ হয় এই রকম ভাবে ওই শেখ শাহজাহানের দাপট, হাজী নুরুল ইসলামের দাপট, এইরকম ভাবে হারমাত বাহিনী দিয়ে বিভিন্ন জায়গায় ভোট বৈতরণী পার করেছে। আর লোকসভায় বিজেপি 12টা নয়, বিজেপি 30টার উপরে আসন জিতেছে। কাউন্টিং এ ঘাপলা করেছে, ইভিএম মেশিন চুরি করেছে, এরকম বহু ঘটনা আপনারা দূরদর্শনের মাধ্যমে দেখেছেন। বহু সংবাদ মাধ্যম এগুলোকে আড়াল করেছে। তা না হলে আজকে 2,35,00,000-এর উপরে ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছে। আর 2021 সালের বিধানসভা নির্বাচনে 2,28,00,000 ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। এমন কিছু আসন ছিল, 63টা আসন, যেখানে 1,000 থেকে 4-5 হাজারের ব্যবধানে হারানো হয়েছিল। আর কাউন্টিং এ ব্যাপকভাবে গুন্ডাগর্দি করে বিজেপিকে হারিয়েছিল। তাই আমি সর্বশেষ শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক বিচক্ষণ ব্যক্তিদের উদ্দেশ্যে এই বার্তা দিতে চাই যে আপনারা স্মরণ করুন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা পল পট। আজকের দিনে হয়তো সেই নেতাদের নামটার মনে নেই। পল পট হচ্ছে কম্বোডিয়ার একজন কমিউনিস্ট নেতা। তিনিও স্টালিনের মতো হত্যাকারী, খুনি, বহু মানুষ খুন করেছিলেন, কিন্তু জঙ্গলে গিয়ে তাকে আত্মহত্যা করতে হয়েছিল সেই পল পটকে। রোমানিয়ার রাষ্ট্রপতি চেসেস্কু, নাম শুনেছেন নিশ্চয়ই, ইতিহাস নিশ্চয়ই পড়েন।
তিনিও কিভাবে মারা গেছেন। তো আমি সাবধান করে দিতে চাই বিজেপিকে, এইভাবে তাদের রাস্তা আটকিয়ে আপনারও তো বাড়িতে মা বোন আছে, পরিবার আছে, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবার আপনারও অধিকার আছে। এই এসআইআর এ আপনারাও সহযোগিতা করুন। এসআইআর সম্পূর্ণ হলে আপনার কল্যাণ হবে। আমি আপনাদের আবার বলছি, এই যে লক্ষ লক্ষ অনুপ্রবেশ রোহিঙ্গারা দেশ ছেড়ে আজকে পলায়ন করছে, এরা আবাস যোজনা পেয়েছে, এরা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সমস্ত সরকারি সুযোগ সুবিধা মোদিজি যে আজকে 82 কোটি সারা ভারতবর্ষের 82 কোটি জনগণকে বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছেন। এই সমস্ত সুযোগ উজালা যোজনার গ্যাস থেকে আরম্ভ করে এই যে খাদ্যশস্য, এই সমস্ত কিছু স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে শৌচালয় নির্মাণ, এই সমস্ত সুযোগ তারাও তো পেয়েছে। তাহলে আপনার রোজগারে ভাগ বসালো, আপনি এই বাজারে ব্যবসা করছেন, আপনি একটা রাজমিস্ত্রির কাজ করছেন, আপনি খেতে খামারে কাজ করছেন, আপনি একটা যে কোনো ব্যবসার মাধ্যমে নিজের জীবন জীবিকাকে পালন করছেন, তারা তো আপনার সেই রোজগারের উপরে আপনার ইনকাম যাতে কমে, আজকে এই যে টোটো চালিয়ে সংসার চলছে, আপনার রোজগারে তারা বাধা হয়ে আপনার বাড়া ভাতে তারা ছাই দিয়ে এতদিন রাজ করে এসেছে, তাই তারা চলে গেছে। সেই জায়গায় আমি স্থানীয় মুসলমান ভাই বোনদের বলবো, আপনারা দখল করুন, আপনারা সেই জমি চাষ করুন, আপনারা সেখানে গিয়ে বসবাস করুন, নিজের দেশকে সমৃদ্ধ ও শক্তিশালী করবার জন্য উদ্যোগ নিয়ে আপনারা আগামী দিনের কর্মসূচি ঠিক করুন এবং ভারতীয় জনতা পার্টির সৈনিক হয়ে আমাদের পাশে দাঁড়ান। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটা আমাদের একটা প্রস্তুতি পর্ব ধরে নিতে পারেন। শুধু নির্বাচক মন্ডলীর কাছে আমাদের কাতর আবেদন, ভুল পথে ভুল বার্তা শুনে, এই খবরের মিথ্যাচার শুনে আপনারা বিভ্রান্তি হবেন না। এসআইআর হচ্ছে সঠিকভাবে, একে বানচাল করার বহু চেষ্টা করেছে। আজকে যাকে 12 জনের সঙ্গে যে সুব্রত গুপ্ত, যিনি এই রাজ্যের একজন আইএস অফিসার, যাকে কমিশনার করার যেত দিদি কিন্তু করেননি, সেই অফিসারকে দায়িত্ব দিয়ে পাঠানোর পরে এই ঘাবলা সব ধরা পড়ছে, একের পর এক ঘাবলা ধরা পড়ছে, আর দিদি আটকে উঠছে যে সর্বনাশ হয়ে গেল। যে হারমাত বাহিনীর সাহায্য নিয়ে ভোট বৈতরণী পার করে আর তো তাহলে এই বিধানসভা নির্বাচন পার করা যাবে না, তাই দিদি আতঙ্কে দিন কাটাচ্ছে। আমি সর্বশেষ একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা জানেন আসামের ঝাটিঙ্গার জঙ্গলে প্রতি বছর একদল পাখি আসে। আসামের ঝাটিঙ্গার জঙ্গলে প্রতি বছর এক শ্রেণীর পাখি আসে। সেই পাখিরা এই বিশেষ করে শীতকালের সময় সেই পাখিরা আসে পরম আনন্দে, কিন্তু সবাই ফিরে যেতে পারে না। তার কারণ কি জানেন? তারা মরেই আনন্দ পায়, আর তাদের সেই সুযোগ নিয়ে ক্ষুধার্ত মানুষ তারা বন্দুক দিয়ে গুলি করে তাদেরকে হত্যা করে তাদের মাংস নিয়ে রান্না করে তারা খায়। তো আসামের ঝাটিঙ্গার জঙ্গলের এই উদাহরণটা আমি এই জন্য দিলাম যে আসামের ঝাটিঙ্গার জঙ্গলের ওই যে পাখির ন্যায় জীবনযাত্রা না করে আপনারা এই ভারতবর্ষের মনীষীর দেশ, এই দেশ স্বামী বিবেকানন্দের দেশ, এই দেশ নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশ, মাইকেল মধুসূদন দত্তর দেশ, এই দেশ কবি
রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এই দেশ মাইকেল মধুসূদনের দেশ, এই দেশ কাজী নজরুল ইসলামের দেশ, এই দেশ উত্তরপ্রদেশের আশফাকুল্লাহর দেশ। তাই এই দেশের বিনয় বাদলের এই দেশ, এই পুণ্যভূমিকে, এই জ্ঞান তীর্থ, জ্ঞানের পুণ্যভূমি, এই পশ্চিম বাংলা, এই ভারতবর্ষকে রক্ষা করার জন্য আপনাদেরও কাছে আমি কাতর অনুরোধ করলাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমি করজোরে ক্ষমা প্রার্থনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমি ব্যবসা বসবো কোনো বাদ চলবে না আমার ব্যবসা কি হচ্ছে এইখানে আমাদের এই পরিবর্তন সংকল্প সভা শহরকে ঘোষণা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার দাবার কি আছে আমার জায়গাটা তোমার কথা শুনে দিলাম ঠিক আছে, একদম ঠিক আছে। এবার হবে গো, আমি ফুল না দিলে ঠিক